পৃথিবীর ৭০% জুড়েই রয়েছে বিশাল সমুদ্র। তবে একবার চিন্তা করো তো, হুট করেই যদি সমুদ্রের সব পানি উধাও হয়ে যায় তাহলে ঠিক কী ঘটতে পারে। ব্যাপারটা কল্পনা করেই যেন ভয় লাগছে। কিন্তু টম নামের এই লোকটার পরিবার নিজেদের সুন্দর মুহূর্ত কাটাতে চলে আসে গভীর সমুদ্রে। কিন্তু সেদিন রাতে পৃথিবীতে ঘটে যায় অদ্ভুত কিছু ঘটনা, যার ফলে ম্যাগনেটিক পোল নষ্ট হয়ে মুহূর্তের মধ্যেই সমুদ্রের সব পানি উধাও হয়ে যায়। এমন অকল্পনীয় অবস্থায় পড়ে পুরো পরিবারটি নেমে পড়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে। কিন্তু তাদের সামনে একের পর এক আসতে থাকে ভয়ানক সব বিপদ। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটল, আর সমুদ্রের পানিই বা কোথায় হাওয়া হয়ে গেল? এই সব জানাতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম সারভাইভ মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো তাহলে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা সমুদ্রের মাঝে ভাসমান একটি বোট দেখতে পাই। এই বোটে ছুটি কাটাচ্ছিল একটা পরিবার। ছেলের ১৩তম জন্মদিন উপলক্ষে টম তার পরিবারকে নিয়ে সমুদ্রে বেড়াতে আসে। টমের সাথে আছে তার স্ত্রী জুলিয়া, মেয়ে ক্যাসি এবং ছেলে বেন। তারা সবাই মিলে সমুদ্রে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। এক পর্যায়ে জুলিয়া বোট থেকে পানিতে ঝাঁপ দিয়ে সুইমিং করতে থাকে। অন্যদিকে টম তার ছেলে বেনকে বড়শি দিয়ে মাছ ধরা শেখাচ্ছিল, আর কেসি বোটের একপাশে বসে আপন মনে গান শুনছিল। অর্থাৎ এভাবে তাদের সময়টা খুব ভালোভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ জুলিয়া একটা অদ্ভুত অনুভূতি পায়। তার আশেপাশের পানিগুলো যেন ভীষণ হালকা হয়ে আসছিল। ফলে এত ভালো সাঁতার জানার সত্ত্বেও সে পানিতে ভালোভাবে ভেসে থাকতে পারছিল না। ফলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু সুইমিং করতে করতে সে বোট থেকে অনেকটাই দূরে চলে এসেছিল। ফলে তার চিৎকার কারো কানেই পৌঁছায় না। তখন জুলিয়া অনেক কষ্টে সাঁতার কেটে বোটের দিকে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু পানিতে ভেসে থাকতেই তার ভীষণ কষ্ট হচ্ছিল। অবশেষে কিছুটা কাছে আসার পর টম হঠাৎ তার চিৎকার শুনতে পায়। তখন সে বাইরে এসে তাকে প্রাণপণে সাঁতার কাটতে দেখে। তৎক্ষণাৎ সে বোটটিকে ঘুরিয়ে সেটিকে জুলিয়ার দিকে নিয়ে যায়। তারপর নিজেই পানিতে ঝাঁপ দিয়ে কেসি আর বেনের সাহায্যে তাকে তুলে আনে। এভাবে জুলিয়া বড় ধরনের এক বিপদ থেকে বেঁচে যায়। কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না যে হঠাৎ করে এমনটা কেন হলো। টম তখন সবাইকে বলে তারা যেন সুইমিং করতে যাওয়ার সময় তাকে বলে যায়। এরপর তারা স্বাভাবিক হয়েই সময় কাটাতে থাকে। এভাবে সন্ধ্যা হয়ে গেলে রাতে তারা বেনের জন্মদিনের কেক সাজায়। এরপর সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করতে থাকে। তারা প্রত্যেকেই বেনকে একটা করে গিফট দেয়। সবাই এই মুহূর্তটিকে দারুণভাবে এনজয় করতে থাকে। এদিকে বার্থডে সেলিব্রেশনের মাঝে কেসির বয়ফ্রেন্ড অ্যাডাম তাকে ফোন করে। তখন কেসি তার সাথে ভিডিও কলে কথা বলার জন্য বোটের অন্য পাশে চলে আসে। এরপর সে অ্যাডামের সাথে কথা বলতে থাকে। অ্যাডাম একটা বিল্ডিংয়ের রুফ থেকে তাকে কল করেছিল। তবে কথা বলার সময় তার পেছনে হঠাৎ প্রচণ্ড ঝড় এবং বজ্রপাত দেখা যায়। হঠাৎ করেই আবহাওয়া কেন এমন হয়ে গেল তা অ্যাডাম নিজেই বুঝতে পারছিল না, এবং এর মধ্যেই সিগন্যাল চলে গিয়ে কলটা কেটে যায়। তখন কেসি বারবার চেষ্টা করেও তাকে আর কন্ট্যাক্ট করতে পারে না। এই ব্যাপারটা নিয়ে সে বেশ আপসেট হয়ে পড়ে। এদিকে সবাই হঠাৎ খেয়াল করে যে তাদের বোটের আশেপাশে প্রচুর তিমি আর শার্ক সাঁতার কাটছে। তাদের গতিবিধি দেখে বোঝা যায় তারা সমুদ্রের অন্য কোথাও চলে যাচ্ছে। তখন টম বলে তিমি আর শার্করা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে অনুসরণ করে। হয়তো সমুদ্রে এই ফিল্ড পরিবর্তিত হওয়ায় তারা এখান থেকে দূরে চলে যাচ্ছে। এবার হঠাৎ বোটের নিচ থেকে প্রচণ্ড ঝাঁকুনি অনুভব হয়। আসলে শার্কদের ধাক্কায় তাদের বোটের প্রপেলার ভেঙে গিয়েছিল। তখন টম সেই প্রপেলারটিকে দেখতে সমুদ্রে ডুব দেয়, কিন্তু পরক্ষণেই সে দ্রুত উপরে উঠে আসে, কারণ ভাঙা প্রপেলারের ধাক্কায় তার কাঁধে কেটে গিয়েছিল। তখন জুলিয়া তার ক্ষতস্থানটিকে ট্রিটমেন্ট করতে থাকে। এরপর তারা দূরের কোনো জাহাজ কিংবা বোটের সাথে রেডিওতে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোথাও কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তাদের রেডিও কমিউনিকেশনও ঠিকঠাক কাজ করছিল না। এদিকে তাদের বোটটিও কিছুক্ষণ পর পর অদ্ভুতভাবে দুলতে শুরু করে। তখন তারা দূরে তাকিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তাদের থেকে কিছুটা দূরেই আগুনের গোলার মতো কিছু বস্তু সমুদ্রে এসে পড়ছিল। টম তৎক্ষণাৎ বোটটিকে ঘুরিয়ে সেখান থেকে দূরে নেওয়ার চেষ্টা করে। এর মাঝেই তাদের খুব কাছেই একটা জ্বলন্ত বস্তু এসে পড়ে। তার উপর বোটের নিচের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে।
কারণ আগে থেকে প্রপেলার ভেঙে পড়ায় ইঞ্জিনটি ঠিকঠাক কাজ করছিল না। তার উপর জোর করে বোর্ড ঘোরাতে গিয়ে সেই ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায়। এদিকে টম বেশ অবাক হয় যখন সে বুঝতে পারে জ্বলন্ত বস্তুগুলো আসলে উল্কাপিণ্ড নয়, বরঞ্চ সেই বস্তুগুলো হলো পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট। কিন্তু এভাবে সমুদ্রের বুকে স্যাটেলাইট আছড়ে পড়ার কারণ কি হতে পারে? পৃথিবীর গ্র্যাভিটির হঠাৎ কোনো পরিবর্তন ছাড়া তা একেবারেই অসম্ভব। এদিকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতে এখন তারা মাঝ সমুদ্রে আটকা পড়ে আছে। এই পথে কোনো জাহাজ তাদেরকে উদ্ধার না করলে তীরে যাওয়া প্রায় অসম্ভব। তাই তাদেরকে ধৈর্য ধরে কোনো জাহাজ দেখার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তাদের চারপাশের আবহাওয়া খুব দ্রুতই খারাপের দিকে যাচ্ছিল। শান্ত সমুদ্র আচমকাই ভীষণ উত্তাল হয়ে ওঠে। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তে থাকে তাদের বোটে। ফলে ভেতরে থাকা সবাই বেশ ভয় পেয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে তারা এক প্রকার দিশেহারা হয়ে পড়ে। এই ঝাঁকুনির ফলে তারা বারবার এদিক ওদিক ছিটকে পড়ছিল। শুধু তাই নয়, এবার হঠাৎ করেই তাদের সবার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। এটা দেখে তারা আরও বেশি ভয় পেয়ে যায়। তখন টম তার রেডিওতে সাহায্য চাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সেও আর নিজেকে ধরে রাখতে পারে না। তীব্র ঝাঁকুনিতে টম সহ তার পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়ে। এভাবে ধীরে ধীরে এই রাতটা কেটে যায়। পরদিন সকালে সবার জ্ঞান ফিরে আসে। গতরাতে তাদের সাথে যা হয়েছিল তারপর তারা প্রত্যেকেই বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু এখনও তাদের প্রত্যেকেই সশরীরে বেঁচে আছে। তবে তারা অবাক হয়ে দেখে যে তাদের বোটটি একটা পাহাড়ের মতো জায়গায় আটকে আছে, আর তাদের চারপাশে দূর অবধি উঁচু নিচু মাটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তখন প্রথমে তারা ভাবে যে হয়তো সমুদ্রের ঝড় তাদেরকে কোনো নির্জন স্থানে উড়িয়ে নিয়ে এসেছে। তবে শীঘ্রই তারা বুঝতে পারে যে তারা আসলে সমুদ্রের ভেতরেই অবস্থান করছে। শুধুমাত্র যেখানে পানি থাকার কথা সেখানে এখন ধুধু মরুভূমি। কিন্তু এটা কি করে সম্ভব? তারা যে সমুদ্রে ছিল তা লিটারেলি এক রাতের মধ্যেই উধাও হয়ে গেছে। কিন্তু সমুদ্রের সব পানি যদি সরে গিয়ে থাকে তবে তা নিশ্চয়ই এমন স্থানে গিয়েছে যেখানে আগে সমুদ্র ছিল না। তবে কি সমস্ত পানি পৃথিবীর স্থলভাগকেই ভাসিয়ে নিয়ে গেছে? এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে মানুষসহ মাটিতে বসবাস করা বেশিরভাগ জীবই আর বেঁচে নেই। সমুদ্রের কোটি কোটি টন পানির চাপে তাদের মৃত্যু নিশ্চিত। এই কথা শুনে কেসির হঠাৎ অ্যাডামের কথা মনে পড়ে যায়। অন্য সবার মতো সেও হয়তো আর বেঁচে নেই। এই কথা ভেবে কেসি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বোটে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বেন তার জন্মদিনের বেলুনগুলোকে আকাশে উড়িয়ে দেয়। হয়তো এগুলোকে সিগন্যাল হিসেবে ধরে নিয়ে কেউ তাদের দিকে এগিয়ে আসবে, কারণ সমুদ্রে ভাসমান অসংখ্য বোট এবং জাহাজ থেকে হয়তো কিছু লোক তাদেরই মতো বেঁচে গিয়েছে। এদিকে টমের কম্পাস উত্তর দিককে দক্ষিণ দিক এবং দক্ষিণ দিককে উত্তর দিক হিসেবে দেখাচ্ছে। এসব দেখে টম কিছুই বুঝে উঠতে পারে না। তখন সে বোটে ফিরে আবারও রেডিওতে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর লাকিলি তার রেডিওটি এবার কাজ করছিল। কিছুক্ষণ চেষ্টা করার পর অন্য পাশ থেকে নাও নামের এক ব্যক্তির গলা শোনা যায়। নাও ছিল একটা সাবমেরিনের ক্যাপ্টেন। গতকাল সে রিসার্চের কাজে সঙ্গীদের নিয়ে সাবমেরিনে করে সমুদ্রে ডুব দিয়েছিল, কিন্তু রাতের এই দুর্যোগের পর তার সঙ্গীরা কেউই আর বেঁচে নেই। নাও টমকে যে ব্যাখ্যাটা শোনায় তা অনেকটাই অবিশ্বাস্য। তার অনুমান অনুসারে পৃথিবীর ভৌগোলিক মেরুগুলো তাদের স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুতে এবং দক্ষিণ মেরু উত্তর মেরুতে পরিণত হয়েছে। এমনটা কেবল লাখ লাখ বছর পরেই ঘটে থাকে। আর আচমকা এই পরিবর্তনের ফলে পৃথিবীর গ্র্যাভিটির ব্যালেন্স নষ্ট হয়ে পড়ে। ফলে সমুদ্রও তার অবস্থান থেকে সরে গিয়েছিল। আর ঠিক এই কারণেই নাওয়ের সাবমেরিনও সমুদ্রের তলদেশে আটকা পড়ে এবং তার সব সঙ্গীরা তীব্র স্রোতে ভেসে গিয়েছে। নাও আরও জানায় যে পৃথিবীর এই মেরুর পরিবর্তন স্থায়ী হবে না, সুতরাং আর মাত্র এক সপ্তাহের মধ্যেই সমুদ্র তার আগের অবস্থানে ফিরে আসবে। ফলে এখন যারা শুষ্ক সমুদ্রে আটকে আছে তাদেরকে খুব দ্রুতই কোনো উঁচু স্থানে যেতে হবে, তা না হলে তাদেরও মৃত্যু নিশ্চিত। এখন এই অবস্থায় সমুদ্রে এমন উঁচু পাহাড় কিংবা দ্বীপ তারা কোথায় পাবে? তখন টম বুঝতে পারে যে সাবমেরিনে থাকা ব্যক্তিদের জন্য এই সমস্যার সমাধান অনেকটাই সহজ। যেহেতু সাবমেরিন পানির ভেতরেই থাকতে পারবে, তাই সেখানে থাকা ব্যক্তিরা নিরাপদে থাকবে।
তাই টম নাওকে অনুরোধ করে যাতে সে তার সাবমেরিনে তাদেরকে আশ্রয় দেয়, কিন্তু নাও জানায় তার এই ছোট্ট সাবমেরিনে 3 জনের বেশি থাকতে পারবে না। তখন টম তার সন্তানদের সাবমেরিনে রাখার সিদ্ধান্ত নেয়, এতে করে তাদের মধ্যে অন্তত 2 জনের বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। তার এই প্রস্তাবে নাও রাজি হয়। তখন সে রেডিওতে টমকে তার অবস্থান জানিয়ে দেয়, আর টম জুলিয়াকে বলে আজকের রাতটা ঘুমিয়ে তারা কাল সকালে সাবমেরিনের উদ্দেশ্যে রওনা দেবে। তখন জুলিয়া বোটের ভেতর থেকে জিনিসপত্র গোছাতে যায়। এদিকে দূর থেকে হঠাৎ একটা কুকুরের ডাক শোনা গেলে টম বোট থেকে নেমে আসে। সামনে তাকিয়ে সে একটা লোককে কুকুর নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। হয়তো এই লোকটিও তাদের মতোই একজন সার্ভাইভার। তাকে দেখে টম তার দিকে এগিয়ে আসে। এরপর সে লোকটিকে পানি খেতে দেয়। লোকটির হাতে বর্ষার মতো এক ধরনের ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্রটিকে নামিয়ে রেখে সে টমের হাত থেকে পানির বোতল নেয়। তারপর সে একজন নর্মাল মানুষের মতোই পানি পান করে, কিন্তু পরক্ষণে সে ওই বোতল দিয়েই টমকে আঘাত করে বসে। আর কিছু বুঝে ওঠার আগেই সে বর্ষার ফলাটা তার বুকে গেঁথে দেয়। সাথে সাথে টমের বুক থেকে রক্তের বন্যা বইতে থাকে। দূর থেকে এই দৃশ্য দেখে জুলিয়াও আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু লোকটা তবুও থামে না। তার বর্ষায় থাকা ত্রিশূলের মতো অংশটি সে টমের গলায় গেঁথে দেয়। এভাবে তাকে সাহায্য করতে এসে টম নিজের প্রাণ হারায়। জুলিয়াও বুঝতে পারে না যে কেন এই লোকটা টমকে মেরে ফেলল। ভয়ে আর আতঙ্কে সে বোটের দিকে দৌড়াতে থাকে। তখন লোকটি তার দিকেও বর্ষা ছুঁড়ে দেয়। এই বর্ষা জুলিয়ার কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়, ফলে সে হালকা জখম নিয়ে বেঁচে যায়। তারপর সে কোনোভাবে বোটের ভেতর ঢুকে সব দরজা বন্ধ করে দেয়। এরপর সে কেসি আর বেনকে ডেকে দ্রুত লুকিয়ে পড়তে বলে। তাদেরকে একটা স্টোরেজ চেম্বারে লুকিয়ে রেখে সে ড্রয়ার থেকে ছুরি তুলে নেয়। এদিকে ওই লোকটিও তখন দরজা ভাঙার অনেক চেষ্টা করছিল। বারবার আঘাত করার ফলে শেষে দরজাটি ভেঙে যায়। তবে জুলিয়া ততক্ষণে বোটের অন্য রুমে চলে এসেছিল। বোটে ঢোকার পর লোকটি একটি খাবারের ক্যান খুঁজে পায়, আর সে ওই খাবারটাকে খেতে শুরু করে। অন্যদিকে জুলিয়া ধীরে ধীরে বোট থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে, আর লোকটিও খাবার খাওয়া শেষে তাকে খুঁজতে শুরু করে। আসলে সে খাবার আর সাপ্লাইয়ের জন্যই টমকে মেরে ফেলেছিল, কারণ এই ধরনের সার্ভাইভাল সিচুয়েশনে মানুষ পশুর চেয়েও হিংস্র হয়ে ওঠে। তবে সে কিন্তু জুলিয়াকে আর খুঁজে পায় না, কারণ জুলিয়া ইতিমধ্যেই বোট থেকে বেরোতে পেরেছিল। তবে নিচে নামতেই লোকটার কুকুর এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন জুলিয়াও নিজেকে বাঁচানোর জন্য কুকুরটিকে ছুরি দিয়ে হত্যা করে ফেলে। না চাইতেও এই কাজটা তাকে করতেই হয়। এরপর সে দ্রুত বোটের নিচের অংশে লুকিয়ে পড়ে। এদিকে সেই লোকটা বোটের কিনারায় এসে তার মৃত কুকুরটিকে দেখতে পায়। নিজের পোষা কুকুরকে রক্তাক্ত অবস্থায় দেখে সে তার সহ্য করতে পারে না। তখন তার মনে আরও বেশি রাগ চেপে বসে। অন্যদিকে জুলিয়া ততক্ষণে বোটের অন্য পাশে গিয়ে ছাদে উঠে পড়েছিল। এরপর সে ছাদের ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ইতিমধ্যে লোকটি বোটের ভেতরে চলে এসেছিল। হঠাৎ সেই লোকটা জুলিয়ার মাথায় আঘাত করে বসে। তার হাতে থাকা ছুরিটি তখন তার হাত থেকে পড়ে যায়। জুলিয়া সেই ছুরিটিকে তুলে নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। এভাবে দুজনের মধ্যেই অনেক ধস্তাধস্তি হয়। শেষে লোকটা তাকে গলা টিপে মারার চেষ্টা করতে থাকে। এই অবস্থায় জুলিয়ার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়েই আসছিল। কেসি আর বেন এতক্ষণ ধরে লুকিয়ে থেকে এই সব কিছুই দেখে যাচ্ছিল। এতক্ষণ তারা ভয়ে তেমন কিছু করতে পারেনি। তবে এবার কেসি তার হাতে একটা রিভলভার তুলে নিয়ে লোকটিকে শুট করে দেয়। সাথে সাথে সেই লোকটি বোটের মেঝেতে পড়ে যায়। ফলে জুলিয়াও অনেকক্ষণ পর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। অন্যদিকে গুলি চালানোর কারণে হঠাৎ তাদের বোটে আগুন ধরে যায়। তখন জুলিয়া কেসি আর বেনকে দ্রুত বোট থেকে বেরিয়ে যেতে বলে। সে নিজেও কিছু জরুরি জিনিস নিয়ে বেরিয়েই যাচ্ছিল। তখন সেই লোকটা আবারও তার পা টেনে ধরে। তবে জুলিয়া তার পা ছাড়িয়ে বোট থেকে বেরিয়ে পড়তে সক্ষম হয়। অন্যদিকে বেন আর কেসি তাদের বাবাকে মৃত অবস্থায় দেখে নিজেদের ধরে রাখতে পারে না। তারা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, আর জুলিয়াও তাদের সাথে অঝরে কান্না করতে থাকে। কিন্তু সেই লোকটা তখনও তাদের দিকে ধেয়ে আসছিল। ফলে তার হাত থেকে বাঁচতে টমকে ফেলে রেখেই তাদেরকে পালাতে হয়। তারপর তারা 3 জন মিলে রওনা দেয় অজানার উদ্দেশ্যে। এদিকে সেই লোকটিও বোট থেকে নেমে আসে।
আর পরক্ষণে তীব্র এক বিস্ফোরণে বোটটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। জুলিয়া তার 2 ছেলে মেয়েকে নিয়ে লোকটার হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে থাকে, আর সেই লোকটিও তাদেরকে ফলো করতে শুরু করে। এভাবে অনেক দূর হাঁটার পর জুলিয়া ভীষণ ক্লান্ত অনুভব করে। তখন একটু বিশ্রাম নিতে গেলেই তারা আবারও লোকটিকে দূরে দেখতে পায়, ফলে তাদের কারোই বিশ্রাম নেওয়ার উপায় থাকে না। এভাবে অনেক দূর হেঁটে তারা সমুদ্রের তলদেশের এক পাথুরে পাহাড়ের কাছে পৌঁছায়। এই পাথরগুলোর আড়ালে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। তখন কেসি হঠাৎ জিজ্ঞেস করে যে বেনের উড়ানো বেলুনগুলো দেখেই কি লোকটি তাদের কাছে চলে এসেছিল। এই কথা শুনে বেন ভীষণ ভেঙে পড়ে, কারণ সে নিজেও এই কথাটা ভেবে টমের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী ভাবছিল। কিন্তু জুলিয়া তাকে বলে সে কোনোভাবেই এর জন্য দায়ী নয়। তাদের সাথে যা ঘটেছে তাতে কারোই দোষ নেই। এই সব কিছুই একটা দুর্ভাগ্যজনক দুর্যোগের ফলাফল। এই কথাগুলো বলে সে তাদেরকে নিয়ে আবারও হাঁটতে থাকে। যে করেই হোক তাদেরকে দ্রুততম সময়ে সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে। তাই সমুদ্রের উঁচু নিচু তলদেশের উপর তারা দ্রুত হাঁটতে থাকে। ইতিমধ্যে তীব্র রোদে তলদেশের মাটি শুকিয়ে ফেটে যাচ্ছিল। এই অবস্থায় অনেকটা দূর হেঁটে বেনের পিপাসা পেয়ে যায়। তখন জুলিয়া তার জন্য পানির বোতল বের করে, কিন্তু এই বোতলে খুব সামান্য পরিমাণ পানি ছিল। তখন কেসি বলে সে ভুল করে বোতলটিকে খোলা রেখেছিল, যার ফলে অনেকটা পানি বোতল থেকে পড়ে গিয়েছে। জুলিয়া তখন তাকে এর জন্য বকাঝকা করে, কিন্তু কেসি উল্টো তার উপরেই চিৎকার করতে থাকে। সে বলে যে তাদের বাঁচার কোনো আশাই নেই। সাবমেরিনের কাছে পৌঁছানোর আগেই লোকটা তাদেরকে মেরে ফেলবে। কিন্তু জুলিয়া তাকে চুপ করতে বলে আবারও হাঁটা শুরু করে। এরপর আরও অনেকক্ষণ হেঁটে তারা একটা প্লেন দেখতে পায়। হয়তো অনেক বছর আগে এই প্লেনটি সমুদ্রে ক্র্যাশ করেছিল, তাই প্লেনটিতে প্রচণ্ড শ্যাওলা ও মরীচিকা জমেছিল। তবে রাত হয়ে আসায় এই প্লেন ছাড়া আর কোনো আশ্রয় ছিল না তাদের কাছে। তাই তারা প্লেনের দরজা খুলে ভেতরে বসে রেস্ট নিতে থাকে। এখানে কেসি তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে টম অর্থাৎ তাদের বাবার সাথে তার পরিচয় কিভাবে হয়েছিল। তখন জুলিয়া তার মেয়েকে তার পুরো লাভ স্টোরিটা বলে। আজ থেকে প্রায় 20 বছর আগে সে একটা হসপিটালের ইন্টার্ন ডক্টর ছিল, আর সেই হসপিটালে এক জার্মান পেশেন্ট ভর্তি হয়, আর সেই জার্মান লোকটাই হলো টম। টম প্রায় 1 সপ্তাহ এই হসপিটালে ছিল, আর তার চিকিৎসার দায়িত্বে ছিল জুলিয়া। এই সময়টায় টম তাকে দেখেই পছন্দ করে ফেলে, তাই সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু জুলিয়া প্রথমে তাকে খুব একটা পাত্তা দেয়নি। তবে ট্রিটমেন্ট শেষে সে তাকে ফুল দিয়ে প্রপোজ করে, আর জুলিয়াও তখন তার প্রতি কিছুটা আকৃষ্ট হয়ে পড়ে। টম ছিল একজন ওশানোগ্রাফার, অর্থাৎ সে সমুদ্র নিয়ে রিসার্চ করত। তাই ট্রিটমেন্ট শেষে তার জার্মানি ফিরে যাওয়ার কথা ছিল। চলে যাওয়ার আগে টম জুলিয়াকে কথা দেয় যে সে আবারও ফিরে আসবে। এর 6 মাস পর সে জার্মানি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ফিরে আসে। ততদিনে সে মায়ামিতে একটা জব পেয়ে গিয়েছিল, তাই সে জুলিয়াকে বিয়ের প্রস্তাব দেয়, আর জুলিয়াও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবেই তাদের সুখের সংসার শুরু হয়। কিন্তু আচমকা এই দুর্যোগে হঠাৎ করেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। তাই অতীত বলতে গিয়ে জুলিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এভাবে অনেক দীর্ঘ রাত পর্যন্ত মা মেয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। তবে রাতে হঠাৎ কেসির ঘুম ভেঙে গেলে সে প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। ওই সাইকো লোকটিও তাদেরকে ফলো করতে করতে কাছাকাছি চলে এসেছিল। এবার সে কেসিকে দেখতে পেয়েই সোজা তার দিকে এগিয়ে যায়। তবে প্লেনের ভেতর থেকে জুলিয়া তাকে দেখে ফেলে। তৎক্ষণাৎ সে প্লেন থেকে নেমে পেছন থেকে লোকটির উপর ছুরি দিয়ে হামলা করে। এরপর সে লোকটিকে বারবার ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলে। এভাবেই তাকে নৃশংসভাবে হত্যা করে সে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয়। তারপর মৃত লোকটিকে বাইরে ফেলে রেখেই তারা বাকি রাতটা প্লেনের ভেতর কাটায়। পরদিন সকালে ঘুম ভাঙার পর বাইরে এসেই তারা যা দেখে তাতে সবার হাড় হিম হয়ে যায়, কারণ সেই লোকটির বডি প্রচণ্ড বিভৎস অবস্থায় বাইরেই পড়েছিল। তার শরীর থেকে কোনো জীবজন্তু খুবই বিভৎসভাবে মাংস খুবলে নিয়েছে, অর্থাৎ তাদের আশেপাশে এখনও অনেক বড় বিপদ লুকিয়ে আছে। তাই জুলিয়া আবারও কেসি আর বেনকে নিয়ে দ্রুত হাঁটতে থাকে। সমুদ্রের তলদেশে এই অ্যাব্রোথ্যাব্রো পথে চলতে গিয়ে তাদের খুব কষ্ট হচ্ছিল। এর মধ্যে অনেক পাহাড়ও তাদের পাড়ি দিতে হয়, ফলে তাদের প্রত্যেকেই ভীষণ ক্লান্তি অনুভব করে।
এই সময় বেন তার পিপাসা ধরে রাখতে না পেরে সমুদ্রের লবণাক্ত পানি পান করার চেষ্টা করে, কারণ তাদের সঙ্গে থাকা খাবার পানি অনেক আগে ফুরিয়ে গেছে। কিন্তু তবুও জুলিয়া তাকে এই পানি পান করা থেকে আটকায়, কারণ লবণাক্ত পানি পান করলে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। এরপর ক্লান্ত শরীরে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। সমুদ্রের তলদেশে প্লাস্টিকের চেয়ার সহ আরও অনেক কিছুই পড়েছিল। এগুলো দিয়ে তারা বেড়া আর ছাউনির মতো তৈরি করে ছায়ার ব্যবস্থা করে। তারপর সেখানে বিশ্রাম নিতে নিতেই রাত ঘনিয়ে আসে। তারা প্রত্যেকেই ক্লান্ত অবস্থায় ঘুমিয়েছিল। তবে হঠাৎ দূর থেকে কিছু তীক্ষ্ণ শব্দ কানে আসায় জুলিয়ার ঘুম ভেঙে যায়। তখন সে বুঝতে পারে যে কিছু একটা তাদের দিকেই এগিয়ে আসছে। তাই সে দ্রুত বেন আর কেসিকে ঘুম থেকে ডেকে তোলে। তারপর তারা তিনজন মিলে প্রাণপণে দৌড়াতে থাকে, কারণ দূর থেকে তাদের দিকে এগিয়ে আসছে অসংখ্য ক্ষুধার্ত কাঁকড়ার দল। মূলত এই কাঁকড়াগুলোই সেই সাইকো লোকটার বডিকে খুবলে খেয়েছিল। অতঃপর তারা দৌড়ে কিছু শিপিং কন্টেইনার দেখতে পায়। এই কন্টেইনারগুলোর আশেপাশে তাদের মতোই কিছু সার্ভাইভার ছিল, কিন্তু তারা জুলিয়াদের সাহায্য করার বদলে কন্টেইনারে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওদিকে কাকড়ারা ক্রমাগতই তাদের দিকে ধেয়ে আসছিল। তখন জুলিয়া বারবার দরজায় আঘাত করে তাদের আশ্রয় দেওয়ার অনুরোধ করতে থাকে, কিন্তু লোকগুলো তাদের কোনো কথাই শোনে না। শেষমেশ জুলিয়া বাধ্য হয়ে বেন আর কেসিকে কন্টেইনারের উপরে তুলে দেয়। তারপর সে নিজেও উপরে উঠে আসার চেষ্টা করে। তবে ওই কাঁকড়াগুলো ততক্ষণে অনেক কাছে এসে পড়ে। তাদের মধ্যে একটি কাঁকড়া জুলিয়ার পায়ে কামড় বসিয়ে জখম করে দেয়। তবে জুলিয়া সেটিকে ঝেড়ে ফেলে কোনোভাবে উপরে উঠে আসে। এদিকে বাকি কাঁকড়াগুলো কন্টেইনারে একটা ছিদ্র খুঁজে পায়। তারা এই ফাঁক দিয়ে ভেতরে ঢুকে সেখানে থাকা লোকগুলোর উপর আক্রমণ করে বসে। তখন এই লোকগুলো তাদের উপর গুলি চালাতে থাকে, কিন্তু শত শত কাঁকড়া এসে তাদেরকে চারদিকে ঘিরে ফেলে। এরপর সেই কাঁকড়াগুলো তাদের উপর হামলে পড়ে। তারা লোকগুলোকে জীবন্ত অবস্থাতেই খুবলে খেতে থাকে। এই দৃশ্যগুলো সত্যিই অনেক ডিস্টার্বিং ছিল। এদিকে জুলিয়া তার পায়ের ক্ষতটা আগুনে পুড়িয়ে রক্ত বন্ধ করে, যা ছিল তার জন্য বেশ কষ্টদায়ক। কিছুক্ষণ পর কাকড়ারা তাদের ভুঁড়িভোজ সেরে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সেই লোকগুলোর কারো শরীরেরই আর অস্তিত্ব নেই। কন্টেইনারের উপরে থাকার কারণে জুলিয়ারা বেঁচে গিয়েছিল। অতঃপর জুলিয়া প্রথমে সেখান থেকে নিচে নেমে আসে। তারপর সে বেন আর কেসিকে নিয়ে কন্টেইনারের ভেতরে ঢোকে। এরপর তারা লোকগুলোর সাথে থাকা রাইফেল আর পিস্তল নিয়ে নেয়। তাদের সাথে অল্প পরিমাণ খাবার আর পানীয় ছিল। সেগুলো দিয়েই জুলিয়ারা তাদের ক্ষুধা মেটায়, কারণ এই সার্ভাইভাল পরিস্থিতিতে আর কিছুই করার নেই। জুলিয়া এই কন্টেইনারের ভেতর থেকে একটা রেডিও খুঁজে পেয়েছিল। এর সাহায্যে সে নাওয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। কিছুক্ষণ পর ওপাশ থেকে নাওয়ের কণ্ঠ শোনা যায়। সে তাদেরকে জানায় যে এই কাঁকড়াগুলো খাবারের অভাবে পাগল হয়ে গেছে, তাই এরা সামনে যা কিছু পাচ্ছেই তাকে খুবলে খেয়ে নিচ্ছে। এমনকি তারা নাওয়ের উপরেও অ্যাটাক করেছিল। সে আরও জানায় যে সমুদ্র তার হিসেবের চাইতেও দ্রুত ফিরে আসবে, কারণ তার সাবমেরিনে থাকা সিগন্যালগুলো এই কথাই বলছে। হয়তো আর কয়েক ঘন্টা পরেই সমুদ্র ফিরে আসবে। কাজেই জুলিয়াদের খুব দ্রুত সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে, কিন্তু তাদের সাথে কোনো ম্যাপ কিংবা কম্পাস নেই। ফলে এখন তারা কোথায় আছে সেটা নাওকে বলতে থাকে। তখন নাও তাদেরকে পথ নির্দেশ করার জন্য একটা ফ্লেয়ার ফায়ার করে, আর জুলিয়ারা দূর থেকে সেই ফ্লেয়ার দেখতে পায়। তাই তারা আর দেরি না করে সেদিকে যাত্রা শুরু করে। তবে এই পথটা ছিল আগের সব পথের চাইতে কয়েক গুণ বেশি কঠিন। সামনে থাকা অনেকগুলো পাথুরে পাহাড় পাড়ি দিতে হবে তাদের। জুলিয়া মনে সাহস সঞ্চার করে এই দুর্গম পথে হাঁটতে শুরু করে। তবে ওপর থেকে বারবার ভঙ্গুর পাথরের ধস নামছিল, ফলে যে কোনো মুহূর্তে পাথর ভেঙে তাদের মাথার উপর পড়তে পারে। তাই জুলিয়া খুব সাবধানে বেন আর কেসিকে নিয়ে হাঁটতে থাকে। এক পর্যায়ে ভারী পাথরের একটা খণ্ড তাদের মাথার উপরে প্রায় পড়েই যাচ্ছিল। তবে সময় মতো জুলিয়া তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয়। এভাবে আরও একবার মৃত্যুর হাত থেকে তারা বেঁচে যায়। কিন্তু এত দূরে এসে জুলিয়া অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। তাছাড়া নাওয়ের সাবমেরিনে মাত্র দুজনেরই জায়গা হবে, সুতরাং জুলিয়ার বাঁচার কোনো সম্ভাবনা বা ইচ্ছা কোনোটাই নেই। তাই সে কেসি আর বেনকে এগিয়ে যেতে বলে, কিন্তু তারা কেউই মাকে ছেড়ে যেতে চায় না। তবে তার অসংখ্য জোড়াজুড়িতে শেষমেশ তারা খাদ থেকে উপরে উঠে আসে। এরপর কিছুটা সামনে যেতেই তারা নাওয়ের সাবমেরিনটিকে দেখতে পায়।
তখন নাও তাদের সামনে আসলে তাকে দেখে তারা আটকে ওঠে। ওই ভয়ঙ্কর কাকড়াগুলোর আক্রমণে সে ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। নাও জানতো যে এই অবস্থায় সে আর সার্ভাইভ করতে পারবে না, তাই বাঁচার আশা ছেড়ে দিয়েই সে কেসিকে তার সাবমেরিনটি দিয়ে দেয়। তখন কেসি এক মুহূর্ত দেরি না করে জুলিয়াকে নিয়ে আসার জন্য দৌড়ায়। তারা তিনজনেই এই সাবমেরিনে থাকতে পারবে। এদিকে জুলিয়ার দিকে তখন সেই ভয়ঙ্কর কাকড়াগুলো তেড়ে আসছিল। সে তাদের উপর গুলি চালিয়ে তাদেরকে মারার চেষ্টা করে, কিন্তু একের পর এক কাকড়া তার দিকে ধেয়ে আসতে থাকে। ঠিক এই মুহূর্তে কেসি এসে তার দিকে হাত বাড়ায়, আর জুলিয়া তার সাহায্যে উপরে উঠে আসে। এরপর তারা প্রাণপণে দৌড়ে সাবমেরিনের উপর উঠে পড়ে। তবে সেই কাকড়াগুলোও চোখের পলকেই সেখানে এসে পড়েছিল। তারা সাবমেরিনের বাইরে বসে থাকা নাওকে টেনে নিয়ে যায়, আর জুলিয়ারা ততক্ষণে সাবমেরিনের ভেতরে ঢুকে পড়ে। ফলে কাকড়াগুলো তাদের আর কোনো ক্ষতি করতে পারে না। ঠিক এই সময়টায় হঠাৎ তারা বিশাল বিশাল ঢেউ দেখতে পায়, অর্থাৎ সমুদ্র ঠিক তার আগের অবস্থানেই ফিরে আসছিল। আর এই তীব্র স্রোত এবং পানির চাপে সাবমেরিনটি দুলতে থাকে। শেষমেশ প্রচণ্ড ঝাঁকুনিতে তাদের প্রত্যেকেই জ্ঞান হারায়। অতঃপর তাদের জ্ঞান ফিরে আসে পরদিন সকালে। তখন তারা অবাক হয়ে দেখে যে সমুদ্রের স্রোত তাদেরকে তীরে নিয়ে এসেছে। অর্থাৎ ফাইনালি এত স্ট্রাগলের পরও তারা ভাগ্যক্রমে বেঁচে ফেরে। আর তাদের সামনে এখন পড়ে আছে এক ধ্বংসস্তূপ, কেননা তীব্র সুনামিতে পৃথিবীর স্থলভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। গাছপালা থেকে শুরু করে মানুষের বানানো সব কিছুরই আর অস্তিত্ব নেই। কিন্তু তবুও এই ধ্বংসের পৃথিবীতে তাদেরকে সার্ভাইভ করতে হবে। তবে জুলিয়া ভয় না পেয়ে তার সন্তানদের নিয়ে এই নতুন চ্যালেঞ্জের জন্য রেডি হয়, কারণ সে জানত পূর্বে তারা যা ফেস করে এসেছে সেই অনুযায়ী এই স্থলভাগে সার্ভাইভ করা অনেক বেশি সহজ। আর ঠিক এই দৃশ্যের মধ্য দিয়ে অসাধারণ এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। আর হ্যাঁ, আমরা 50K সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি রয়েছে, তাই যারা এখনও চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।